ইয়াসিরের বিয়েতে সমস্ত বন্দোবস্ত শেষ। দুই পরিবার প্রথমে ভেবেছিল আংটি বদলের একটা বিরাট টাকার আয়োজন করবেন, কিন্তু রোহানের কেসের পরপর ইয়াসিরের ওপর আরও কতক নতুন নতুন কেসের ভার পড়েছে। তার লাগাম ছাড়া ব্যস্ততায় অতিষ্ঠ হয়ে সৈয়দ ভবনের বয়োজ্যেষ্ঠরা মেয়েকে আংটি পরিয়ে এসেছেন। এই শুক্রবারেই বিয়ের তারিখ ফেলেছে তারা। ইয়াসির মায়ের কথায় সেদিন ফোন করলেও তুষিকে পাওয়া যায়নি। ইউনিভার্সিটির বসন্ত উৎসব নিয়ে মেতে থাকায় সাক্ষাৎ হয়নি তাদের। তাই আজ সব মিলিয়ে দুজন দেখা করতে এলো ধানমন্ডির একটি সুসজ্জিত সুন্দর রেস্তোরাঁয়। ইয়াসির বাইক নিয়ে এসেছে। ব্যক্তিগত কাজে সে সরকার প্রদত্ত জিপ ব্যবহার করে না। ডিউটির ফাঁকে আসে, পরনে ইউনিফর্ম চায়নি। তুষি মেয়েটা আগে থেকে রেস্তোরাঁর ভেতরে বসেছিল। ওপাশে বিশাল কাছের বেষ্টনী, সরব রাস্তা স্পষ্ট দেখা যায়। ইয়াসির ঢুকতেই রিসিপশনের ছেলেটা চোখ বড় করল। পুলিশ কেন? কোনো গোলমাল হয়নি তো? ম্যানেজার কাউন্টার রেখে দস্তর এগিয়ে এলেন। সালাম ঠুকে বলেন, কিছু লাগবে স্যার? ইয়াসির এতে বিরক্ত হয়। রুহান কেসের জেদ ধরে দেশে তার মুখটা বেশ পরিচিত এখন। তারপর পুলিশের লোক, সবাই একটু আধটু গদগদ ভাব করতে ওস্তাদ। সে সোজা সাপটা বলল, এত খাতিরের কিছু নেই। আমি এখানে আর 5টা সাধারণ মানুষের মতো এসেছি। আপনি নিজের কাজ করুন, যান, নো ওয়ারিস। লোকটা কিছু থতমত খেলেন। সুপুরুষ ইয়াসিরের আপাদমস্তক দেখলেন বাঁকা চোখে। মাথা নেড়ে ফিরে গেলেন তাও। ইয়াসির চারপাশে চাইল, অনেকে ওকে দেখছে, কিন্তু সে খুঁজল ছবিতে দেখা মেয়েটিকে। পেল এক কোণে। তুষি মেয়েটা ফোনে কথা বলছিল, মুখভঙ্গি গুরুতর, যেন ভয়ানক কিছু ঘটেছে। ওপাশে কারোর সাথে তর্ক চলছে নিরন্তর। ইয়াসির সামনে এসে দাঁড়ালো, শুনল কয়েকটি পরিষ্কার লাইন। আমি তো বললাম এত চিন্তার কিচ্ছু নেই, আগে কথা বলতে দাও, তারপর দেখা যাবে। ইয়াসির পুরোটা শোনার আগ্রহতে নেই। তাকে আবার এতটা পথ বাইক ছুটিয়ে থানায় ফিরতে হবে। গলার শ্লেষা কাটাতে কাশলো একবার। তুষি ফিরল। ইয়াসিরকে দেখি চমকালো যেন। ফোনটা কান থেকে নামালো দ্রুত। ইয়াসির জানে এটাই সেই মেয়ে, তাও নিশ্চিত হতে শুধালো। তুষি? হাসলো মেয়েটি। জি জি, বসুন। মুখোমুখি চেয়ার টেনে বসলো ইয়াসির। ফাইনালি আপনার সময় হলো। ইয়াসির সৌজন্যতায় ঠোঁট বাঁকালো এক পাশে। মেনু কার্ড ঠেলে দিয়ে বলল, কি খাবেন? এই তো এলেন, কথাবার্তা বলি, তারপর না হয়। কিছু মনে করবেন না, আমি আসলে হাতে অতটা সময় নিয়ে আসিনি। মা বলেছিল দেখা করা জরুরি। সেদিন আমার ব্যবহারে আপনি হার্ট হয়েছেন, সেজন্যই আসা। দেখা যখন হয়েছে, কথাবার্তা না হয় বিয়ের পর বলা যাবে। তুষি মেজাজ খারাপ হলো। কি লোক, এমন মুখের ওপর ফটো উত্তর কে দেয়, তাও বিয়ের আগে। আপনার মনে হয় না বাস্তবতার মাঝেও আপনার এখন আপনার উডবি ওয়াইফকে একটু সময় দেওয়া উচিত? আফটার অল বাকিটা জীবন তার সাথে কাটাবেন। বিয়ের তো মাত্র 1 সপ্তাহ বাকি। ইয়াসিরের স্পষ্ট জবাব। দেখুন, আমি জানি না আপনি আমার ব্যাপারে কতটুকু জানেন, বা মা কতটা কি বলেছে আপনাকে। তবে একটা কথা হচ্ছে, আমি নিজের কাজের বেলায় ভীষণ সিনসিয়ার। আমি যখন চাকরির সময় শপথ পাঠ করেছিলাম, সেটা বইয়ের রিডিং পড়া ছিল না। প্রত্যেকটা লাইন আমি নিজের মন থেকে উচ্চারণ করেছি, আর সেটা অক্ষরে অক্ষরে পালন করাই আমার ধর্ম। এসব আপনি ব্যস্ততা ভাবলে ভাবুন, তবে আমি যেমন আমার কাজকে সম্মান করি, আমার স্ত্রীকেও আমার কাজকে সম্মান করতে হবে। রইল বাকি সময় দেয়া। একজন স্বামী হিসেবে নিজের স্ত্রীর প্রতি যতটুকু দায়িত্ব, কর্তব্য কিংবা তার ইচ্ছে পূরণে যেটুকু করার আমি করব, কিন্তু তার মানে এই নয় বিয়ে ঠিক হওয়ার সাথে সাথে নিজের সব কাজ বাজ ফেলে সারাদিন তাকে নিয়ে ঘুরতে যেতে হবে। এতটা রোমান্টিসিজম আমার মধ্যে নেই, আর বিয়ের আগে এসব আমি পছন্দ করি না। তুষি চুপ করে গেল। ইয়াসিরের কথাবার্তা পরিষ্কার, ও যথেষ্ট অহংকারী। না হলে এমন কাঠখোট্টাভাবে কথা বলে কেউ? চোখের কোণ তুলে ছেলেটাকে মাপল সে। জিম করে বোধ হয়। পরনে ইউনিফর্ম, গায়ের সাথে আঁটো হাফ হাতা হতে বাইসেপস বেরিয়ে আছে। মুখে গরম ধারালো। একটু রেগে তাকালে তো আসামি গড়গড় করে সব বলে দেবে। তুষির ছবিতে যেমন দেখেছিল ইয়াসির সামনে থেকে ততোধিক সুদর্শন। প্রশ্নটা ছুঁড়ে এলো তখনই। কি খাবেন বললেন না? কফি। আর কিছু? প্রশ্নটা ছুটে এলো তখনই। মাথা নাড়ল তুষি। এখানে পে ফার্স্ট। ইয়াসির উঠে বিল দিতে গেল। যেতে যেতে হঠাৎ চোখ পড়ল ওপাশে কাছের বাইরে। রেস্তোরাঁরা 3 তলাই হলো। মেন রোড পরিষ্কার বোঝা যায়। রাস্তার ফুটপাতে একটা চেনা মুখ দেখেই কেন যেন থামল ইয়াসির। আখের রসের ভ্যানের কাছে এসে দাঁড়িয়েছে তুষি। দুপাশে দুটো বাচ্চা ছেলে।
একটা মোটা আরেকটা রোগা। তুষি আখের রস ভর্তি একটা গ্লাস তুলে টিনটিনকে দিল, আরেকটা বাবলুকে। সেকেন্ডে চোখ ফেরালো অ্যাসিড, হাঁটতে নিয়েও দাঁড়ালো ফের। হঠাৎ মনে পড়ল তুষি ওকে বাঁচিয়েছিল সেদিন। সময় মতো ছুঁইটা এসে না ধরলে ও এমন সুস্থ সবল থাকতো না বোধহয়। কিন্তু ইয়াসির কি মেয়েটাকে ধন্যবাদ দিয়েছিল সেজন্য? না, উল্টো ধমকে ধামকে বিদায় করেছে। কিন্তু সেটা তো উচিত হয়নি। একটা ধন্যবাদ কি দেওয়া প্রয়োজন? একজন ছিটকে চোরকে পুলিশ হয়ে নয়, ধন্যবাদটা ও জানাবে মানুষ হিসাবে। ইয়াসির নিচে নামতে গিয়েও থামলো। তুষি চলে যাচ্ছে। একটা লোকাল বাস এসে থামতে কেমন লাপচাপ দিয়ে উঠে গেল তাতে। তুরন্ত ভ্রুতে ভাঁজ পড়ল ওর। এমন ডানপিটে মেয়ে ও দুটো দেখেনি। নির্ঘাত বাসে উঠেছে কারোর পকেট মারতে। না, এই মেয়ের একটা বিহিত করা দরকার। হাতে কেস দুটো শেষ হোক, তারপর এর একটা ব্যবস্থা করবেই ইয়াসির। বৃহস্পতিবার ঠিক বিকাল নাগাদ হাসনা বানু কোথা থেকে ছুটতে ছুটতে ফিরলেন। এমনিতে বাড়ি আসতে বেলা করাই ওনার। কখনো মাগরিবের আজান পড়ে যায়। মোট দুবাড়িতে কাজ করেন পৌরা, কিন্তু আজকে এই তাড়াতাড়ি আসার কারণটা ঠিক বোঝা গেল না। অস্থির হাতে টিনের দৌড় খুলে ঢুকলেন তিনি। তুষি তখন বেঘুরে ঘুমাচ্ছে। এই রবিবার ওর কাজ নেই, রুটিন মতো সে গভীর নিদ্রায়। হাসনা এসে গা ধরে ঝাঁকালেন। ওই তুষি উঠ, ওঠ বু, একখান জরুরি কথা আছে। তুষি আধো চোখ মেলো। টিপিন দাদি, জ্বালাচ্ছ কেন? আরে উঠা বইবি তো, এমনে মরে থাকলে কেমনে কমু? আচ্ছা, ডিসকাস্টিং তো। বিরক্তি চেপে উঠে বসল তুষি। দুপাশে দুহাত মিলে লম্বা একটা হাই তুলল, সাথে বলল, বলো, কার গোষ্ঠী উদ্ধারে যেতে হবে? ও কি কথা, গোষ্ঠী উদ্ধার করন লাগতো না, যা কইতেছি খালি মন দিয়ে হন। তুষি চসূচক শব্দ করল। মিস্টিক, কথা মন দিয়ে, নট লিসেনিং দাদি, লিসেনিং বাই কান। হাসনা কড়া চোখে চাইলেন। তুই শুনবি? পরপরই মুখটা হাসাহাসি করে বলেন, তোর লিগে একজন সম্বন্ধ পাইছি বু, পোলা রিক্সা চালায়, নিজের রিক্সা, যা কামাই তাই ওর 5 পাস। বাপে ব্যানে জামা বেচে, তয় আমাকে মতো বস্তিতে না, শুনছি ফ্ল্যাট বাসা থায়ে নিচতলা। আজকে রোগে আমা কইল ওরা একটু সুন্দর মাইয়া চায়, তোর কথা কইতে আমি কাম ফালাইয়া ছুটে আইলাম। তুষি কান ঝাঁকিয়ে উঠল। কোশ্চিনকালে দাদি ওর বিয়ের আলাপ করেনি, আজ কি হলো? ভ্যাবাচেকা খেয়ে বলল, মাই বিয়ে? ইউ কি পাগল হয়েছো দাদি? আমি বিয়ে করব কোন দুঃখে? ওমা, বিয়ে দুঃখে করবি কে, বিয়ে করবি সুখে। ও চট করে দাদির কপালে হাত দিল। দাদি, ইয়োর কি ফিভার এসছে? ওয়াই এমন উল্টাপাল্টা টকিং? হাসনা রুষ্ট হলেন ভারী। কত চমৎকার একটা কথা বলেন, আর তুষি ভাবমূর্তি দেখো। জটকা মেরে হাতটা হটিয়ে দিলেন ওর, কটমটিয়ে বলেন, তুই কি করতে চাইতেছস? বিয়ে শাদি করবি না কখন? পুরাটা জীবন এমনে নাচ্চা কুদ্দা বেড়াবি মানুষের পকেটে মাইরা মাইরা? আহা, তুমি হঠাৎ আমার বিয়ে নিয়ে পড়লে কেন? তা কি করমু আমি? বড় হোস নাই তুই? শরীরে বাটবান্ড তো দেখাস। একটা মাইয়া মানুষের এতদিন বিয়েতে থাকুন ভালা, এমনে বস্তির কয়টি কুত্তার নজর তোর দিকে। রাতের বেড়া শব্দ হইলে আমি ডরে থাই, এ বুঝি কোন কুত্তা বেড়ায় ভাঙ্গে ঢুকে পড়ে। তুষি আশঙ্কা হাওয়ায় উড়িয়ে দিল। অত সোজা ঢুকে গেলেও এমন জায়গায় মারবো না, জীবনে আর বউকে দেখাতে পারবে না। চুপ কর, খালি বেড়া মানুষের মতন কথা। তোর চিন্তা আমার ঘুম আহে না। তুষি, তুই এডুই দেহস না, বুঝোস না? তুই একখানা ওখানা মানুষের পকেট মাইরা বেড়াস, চাইল চক্কল হগর পোলাগো মতো। তোর লিগে যে এখন সম্বন্ধ আনতাছে মানুষ, এটা তোর কপাল। তুষি কানের ছিটে আঙ্গুল দিয়ে নালো। দাদি পাশে বসে চিল্লাচ্ছে। চোখে মুখে বিস্তর অনিয়া দেখে চটে গেলেন হাসনা। উঠে দাঁড়িয়ে বলেন, তুই বিয়ে করবি না? বিয়ে না করলে পরিষ্কার করিয়া দে। পরিষ্কার? হাসনা চিল্লিয়ে উঠলেন, তুষি, ফাইজলামি মারামি না আমার লগে, মুখ খারাপ করাবি না কইলাম। আমি রোকেয়ার আম্মারে কইয়া আইছি শুক্রবারে ওনাগরে খবর দিতে। অহন তুই কি কাহিনী করতে চাইতেছস ক? তুষি উঠে দাঁড়ালো। আমি বিয়ে করব না দাদি, এসব ভাল লাগে না আমার।
আচ্ছা, বিয়ের পর কি স্পেশাল হয়? রান্না করো, খাও, ঘুমাও, ওই একই তো। রান্না তুমি করছো, আমি খাচ্ছি, ঘুমাচ্ছিও দুবেলা, হলো না সেম সেম? এর জন্য আবার ওইসব রং তামাশার কি দরকার? হাসনা পরাজিত কিছুক্ষণ থম ধরে চেয়ে থেকে আচমকা কেঁদে ফেলেন। নাকে আঁচল চেপে বললেন, জানতাম আমি তুই এমন করবি। আমার কথার তো কোনো দাম নাই। আমি কেডা? আজকে তোর বাপ মা কইলে এমনি মুখের উপরে না করতি? এক ফোঁটা সম্মান দেছো না আমারে। তুষি নাক মুখ কুচকালো। কাঁদছো কেন? তো কি কমু? তুই তো আমারে কান্দাস। হন তুষি, আমার সহ্য একটা কথা হন। শুক্রবার ওরা তোরে দেখতে আইব। তুই যদি ওগো সামনে না বসস, আমি আর থাকমু না এখানে। যেদিকে তুই চোখ যায় চলে যাবো। মরার আগে আমার মুখও দেখবি না কইলাম। দাদি, কি সব বাজে কথা বলছো বলো তো? তুষির কণ্ঠে বিরক্তি। বাজে কথা না এটা। আর এটা আমি করমু, মনে রাখিস তুই। তুষি হার মানল। বিফল শ্বাস ফেলে বলল, আচ্ছা ওকে, সব ছেলে পক্ষের সামনে, কিন্তু ছেলে জানে আমি কি করি? পকেট মার জেনেও ঘরের বউ বানাবে? পাগল হইছস? এটা কি কখন যায়? রোকেয়ার মা কইছে তুই আমার লগে কাম করস এক জায়গায়। তারপর জানলে কি হবে? মিথ্যে বলার জন্য তোমাকে আমাকে ল্যাম্পপোস্টে বেঁধে ঠেকাবে না? খালি আজাইরা কথা কয় এই মাইয়া। জানবো কেমনে? বস্তির কেউ কইব না। ওই লইয়া তোর চিন্তা নাই। ওরা তো তোর বিয়ে হইলে বাসে। পরপরই গদগদ আওড়ালেন। ফোলার রিক্সা আছে নিজের, কোনো জোর ঝামেলা হইব না। ঢাকা শহরে রিক্সার মেলা দাম। এনতেও ওইখানে গেলে 50 টাকা। তুষি চাইছিল কিছু বলবে না, কিন্তু দাদির উচ্ছ্বাস দেখে জিভ ফসকে বেরিয়ে এলো। তাহলে বিয়েটা তুমি করে ফেলো। তোমার তো বর নেই কত বছর। রিক্সাওয়ালা তোমাকে রিক্সায় চড়িয়ে ঢাকা ঘুরিয়ে দেখাবে। কত ভালো হবে না? আমিও দাদা দাদা বলে গলা জড়িয়ে ধরবো। হাসনা ক্ষিপ্ত চোখে চাইলেন, দাঁত পিষে বললেন। তুই কিন্তু মেলা দিন মাইর খাস না, খাবি অহন। তুষি ঠোঁট চেপে হাসলো। হাসনা এসে মশারি তুললেন। এলোমেলো বালিশ কাঁথা গোছাতে গোছাতে বলেন, হন, ওগো সামনে এরকম জামা হিন্দা যাইবে না। গত রোজার ঈদে তোরে একখান কামিজ কিনে দিয়েছিলাম। একবারও তো ফরস নাই। ওটা বাইর করে দুমু, ওইটা ফিনবি, বুঝছস? একদম না, আমি ওসব পড়তে পারবো না। কথা কম ক। আমারে চেতাবি না। বেশি কাহিনী করলে কিন্তু টেনে নিচে মাথা দিমু কইলাম। হাসনা আবার শান্ত হলেন। কাছে এসে চিবুকটা আঙ্গুলে তুললেন ওর, বলেন, তুই দেখতে কত সুন্দর বউ। একটু যত্ন নিলে আরো সুন্দর লাগবো। এই কয়দিন ডাল বাইটটা দিমু তোরে। রোজ মুখে লাগাবি মধু, মুখ চমকাইব। খাড়া অন বাইটটা আনি। হাসনা চপল পায়ে ছুটলেন। তুষি সেদিকে ভুরকুচকে চেয়ে রইল। নাক সিটকে বিড়বিড় করল। গু বাটা লাগাবো না, যত সব। বিকেলবেলা সুদিনের এর সময় যেন বস্তির জীবন্ত চিত্র হয়ে উঠেছে। দোকানগুলোই মানুষের ভিড়, ডুবো তেলে পেঁয়াজু ভাজার গন্ধ, গলিতে গলিতে বাচ্চাদের ছোটাছুটি। কখনো কয়েকটি দোকানে রেডিওর ঘ্যান ঘ্যান শব্দে বেজা চলা গানের ছন্দে নৈসর্গ এক মিশ্র অনুভূতি। তুষিকে আজ পাত্রপক্ষ দেখতে আসার দিন। কথাটা চারপাশ থেকে আপাতত গোপন করে রাখতে বলেছেন রোকেয়ার মা আফিয়া বেগম। কোত্থেকে কে ভেঙচি দেবে কাউকে বিশ্বাস নেই। হাসনাও তাই বলেনি। আজ সারাটা দিন উনি তুষিকে বাইরে পাও রাখতে দিলেন না। নিজে বাজার করেছেন, নিজে রেঁধে বেড়ে গুছিয়েছেন সবটা। তুষিকে মন্ত্রের মতো সকাল থেকে শিখিয়েছেন পাত্রপক্ষের সামনে কিভাবে বসবে, কিভাবে কথা বলবে। ঢুকতেই যেন সালাম দেয়। একদম মাথা উঁচু করা যাবে না, এমন গম গম করে কথা বলা তো কখনোই নয়। বলতে হবে আস্তে, মেয়েদের মতো, যাতে একেবারে জায়গায় কথাটা 10 বার বলে শুনতে পায় সবাই। তুষি গো ধরে বসে রইল। দাদি তুষ্টিতে সায়না মেলালেও বিরোধিতা করল না। হাসনা মুরগির মাংস, পোলাও আর ডাল রেঁধেছেন। রাতে একেবারে ওনাদের খাইয়ে ছাড়ার পরিকল্পনা। আপ্যায়ন যত ভালো হবে তত প্রসন্ন হবেন তারা। তবেই না নাতনিটার কপাল খুলবে। হাসনার তো আনন্দে চোখে জল চলে আসছে। তুষির একটা ঘর হবে, বর হবে, শার্ট প্যান্ট পরে লাফিয়ে বেড়ানো মেয়েটা কোমরে আঁচল গুজে উনুনে হাঁড়ি চড়াবে এক সময়। ছেলে নাম সবুজ, দেখতে বেটে, বেশ কালো। ঢিলা ঢালা প্যান্ট আর হাফ হাতা
চেক শার্ট পরে এসেছে, সাথে সবুজের মা আর মামি এসেছেন। ঘটক আফিয়া এসেছেন ফ্রিতে। ভদ্রমহিলার মুখের জিরো নেই। একের পর এক গালে পান গুচ্ছেন, প্যাস প্যাস করে পিক ফেলছেন পরপর। হাসনা দরজা ছেড়ে একটু এগিয়ে গিয়ে দাঁড়ালেন। সরু গলিতে রিক্সা ঢোকার জো নেই, তাই সবাইকে হেঁটেই আসতে হলো। কাছাকাছি আসতেই ভীষণ গদগদ হয়ে পড়লেন পৌরা। সালাম দিয়ে বললেন, আসেন আসেন, রাস্তায় কোনো অসুবিধা হয় নাই তো? ছেলের মামি বললেন, না, হয় নাই। কিন্তু এই জায়গায় এত নোংরা কেন? ইস, কি অবস্থা চারপাশের। হাসনা জবাব দিলেন না, চুপচাপ ওনাদের ভেতরে নিয়ে এলেন। গোটা ঘর দেখে নাক সিটকালেন ছেলের মা। এত ছোট ঘর? এটা ঘর না, মুরগির খোপ। ঠিক করে হেসে উঠলেন দুজনেই। আফিয়া ভেঙচি কাটলেন আড়ালে। নিচতলা দুটো রুম নিয়ে থাকেন, সারাক্ষণ ইঁদুর আসে যায়, তাদের আবার বড় বড় কথা। অপমানে হাসনা বানুর মুখখানা ছোট হয়ে গেল। তিনি যে গরিব সব তো জেনে শুনেই এসেছে, তাহলে এমন কটূক্তি করছেন কেন? বিদ্যা চুপ রইল। পদ্মার ওপাশ হতে উত্তর দিল কেউ। আগে হ্যাঁ, মুরগির খোপি। আমরা 2 মুরগি এতদিন থাকতাম, আর এখন আরো 3খানা মুরগি এসে ঢুকেছে। তা এই মুরগি শুধু ককককি করে, না ডিম টিমও দেয়? হাসিটা থেমে গেল অমনি। ছেলেমা এদিক ওদিক চাইলেন। কে বলল? আফিয়া চোখ বড় করে হাসনাকে দেখলেন। পোড়া তিক্ত বিরক্ত চোখে রান্নাঘরের ওদিকটায় চেয়ে নিঘাত তুষি ওখানেই আছে। ওর গলা তো চেনে আফিয়া। প্রসঙ্গ কাটাতে বলেন, আরে বাদ দেন, বসেন আপনারা। হাসনা খালা, চেয়ার দাও না গো। দেখতেছি। সবুজের চোখ চারপাশে। দেখতে আসা পাত্রী খুঁজছে সে। আফিয়া বলেছেন, মেয়ের গায়ের রং টসটসে ফর্সা। সবুজকে আত্মীয় স্বজন কাইল্লা সবুজ ডাকে। তাতে কি, ওর যে একটা সুন্দর বউয়ের খুব শখ। বউ দেখলেই যেন সবাই এক কথাই বলে। কল্যা সবুজের বউ চাঁদের মতো সুন্দর। হাসনা 3খানা প্লাস্টিকের চেয়ার এগিয়ে দিলেন। একটা তার, বাকি দুটো আফিয়া দিয়েছেন আজকের জন্য। সবুজ তার মা মামি বসলো, আফিয়া খাটে বসলেন। হাসনা টেবিলটা টেনে টুনে সামনে দিলেন ওনাদের। ছুটে ছুটে নাস্তার শরবত এনে ভরালেন জায়গাটায়। সেমাই, বিস্কিট, চানাচুর, আপেল, লেবুর শরবত, ট্যাংও আছে, আর চা দিয়েছেন খেতে। মামি সেমাই নিলেন আগে, 1 চামচ মুখে পুরে শুধালেন, মেয়ে কই? ডাকেন, যে কামে আসছি তা আগে সারি। এত তেড়া কেন? আগে নাস্তা পানি খান, মিষ্টি মুখ দেন, তারপর এসব হইব। হাসনার কণ্ঠে বিনয়। ছেলের মা বলেন, ওসবের জন্যই সময় আছে খালা। আমার আরও 2 জায়গায় মেয়ে দেখতে যাব। আপনার নাতনিরে পছন্দ হবারও তো একটা ব্যাপার আছে। তা মেয়ের বাবা শুনলাম অ্যাক্সিডেন্ট করে মরিছে, কিভাবে হলো? হাসনা জিভে ঠোঁট ভেজালেন। রাস্তা পার হইতে গিয়া। আর মা, সে কিভাবে মরিল? অসুখে। ও, ছোট থেকে আপনার কাছে ছিল? হ আফিয়ার ভারী মেজাজ গরম হলো। এসব তো তিনি বলে নিয়েছেন, আবার এখানে এসে শুনছেন। মেলানোর জন্য এত বুদ্ধি এদের। তপ্ত মেজাজে মুখ ঘুরিয়ে পিক ফেলেন তিনি। ছিটকে গিয়ে সেটুকু জানালার বাইরে পড়ল। ঠোঁটে হাসি টেনে বলেন, আমি তো কইলামই, আপনাকে কোনো চিন্তা নাই। মাইয়া সুন্দর আছে, পছন্দ না হইলে তাইয়া ফেরত, কইছি না? একটু নীরবতা। তারপর পাত্রপক্ষ নাস্তা শরবত খেয়ে ব্যস্ত হওয়ার মাঝেই ফিস ফিস করলেন আফিয়া। শাড়ি পিন্দাইছো তো খালা? হাসনা দীর্ঘশ্বাস ফেলেন। না রে, পড়তে পড়াইছি। আমারে ভালো কোনো কাপড় নাই তো। আমারতে নিতে পারতা। আচ্ছা হইল, জামাতেও চলবো। ওর ওই বেড়া মানুষের জামাটি না পিনলেই হইছে। পরবো না, আমি বুঝা কইছি। ছেলের মা খাওয়াই বহাল রইলেনও। কোনো সজাগ করে কান সজাগও করে রেখেছেন, কিন্তু এত ধীরে বলছেন দুজনে, কিছুটি শোনা গেল না। মামি অধৈর্য হলেন বোধহয়, বললেন অধীর গলায়, মেয়ে কই? নিয়ে আসেন। শুনছি মাইয়া ফর্সা। তয় আমরা কিন্তু ভালা মতো পরীক্ষা কইরে নিব। আজকালকার মাইয়ারা তো বস্তা বস্তা মেকআপ মাইখা পাত্রের সামনে আসে, কিন্তু নেয়ার পর দেখা যায় কালির কালি। বলার সময় এক চোট নাক ছিটকালেন তিনি, যেন জগতে কালো হওয়া ভীষণ অন্যায়। হাসনার চোখ দুটো আপনা আপনি সবুজের দিকে পড়ল।
আমাকে পোলা কালা, তাতে কি? স্বর্ণের আংটি বেঁকা হইলেও যে দাম, সোজা হইলেও তাই। পুরুষ মানুষের গায়ের রং একটা হইলেই হয়, তাই বউ দরকার সুন্দর, নইলে নাতি পুতিও তো কালা হইব। হাসনার জিভখানা নিষ্পিষে উঠল, কিন্তু ভদ্রতার খাতিরে কিছু বললেন না। তুষি সুন্দর দেখতে, সাজলে শরতের আকাশে নাই লাগবে, কিন্তু ওর যা চালচলন, এই এক দুর্বলতার কবলে হাসনার গলায় জোর নেই। হেসে বললেন, তুষি আইতাছে, তৈরি হ। মামি বললেন, অত সময় নাই, ডাকেন, এক নজর দেখা যায়। সবুজ চুপচাপ বসে রইল। তার ভেতরটা ধৈর্যহীন বটে, তবে মায়ের উপর সে রাগ করে না। আফিয়ার পান জীবনও শেষ। একটা বিস্কিট তুলে মুখে দিলেন, এর মাঝে হাজির হলো তুষি। পায়ের শব্দে একই সাথে ফিরে চাইল সবাই। অমনি মাথায় আকাশ ভাঙল হাসনার। তুষি থ্রি পিস পরেনি, সেই শার্ট প্যান্ট পরনে, জিন্সটাকে গুটিয়ে আবার উঁচুতে তুলেছে। মোমোর মতো পায়ের একাংশ দিয়ে সমান, গেঞ্জির উপরে পরা, শার্টের মাথা পেঁচিয়ে পেটের কাছে দড়ির মতো বাঁধা। আপিয়ার খাবার গলায় আটকে পড়ল। ছেলের মা মামি হতবাক, হতচেতন, প্রকট নেত্রে তুষির আপাদমস্তক দেখলেন দুজনে। এডা কেডা? তুষি কোমরে দুহাত দিয়ে নাড়ল, খুব ভাব নিয়ে পড়ল। মাই নেম ইজ তুষি, দিস বস্তির ওয়ান অ্যান্ড অনলি সেলিব্রিটি। সবুজ হাঁ করে চেয়ে তুষি পা থেকে মাথা মেপে নিয়েছে এক পল। বাড়ি সুন্দর মেয়ে। মামি তড়ক করে উঠে দাঁড়ালেন, কণ্ঠে বিস্ময় নিয়ে বলেন, তুমিই পাত্রী? জামা কাপড়ের কি সিঁড়ি! ও মা, ছে ছে, কিন্তু রোকে আর মা, তুমি যে কইছিলা মাইয়া খুব ভদ্র, সব সময় মাথায় কাপড় দিয়া চলাফেরা করে। আফিয়ার মুখ চুপসে গেল। একটা সম্বন্ধ পাকা করতে মানুষ কত কি বলে। তিনিও বলেছিলেন বিয়েটা হলে তো রোজগার হতো কিছু, কিন্তু তুষি যে ইজ্জতটা এইভাবে খেয়ে ফেলবেন কে জানতো। আমতা আমতা করে বললেন, না মানে আমি তো ওটাই শুনলাম। হাসনা হুঁশে ফিরছেন, বিশ্বাস অবিশ্বাসে চলছিলেন এতক্ষণ। কাল রাত থেকে কাকে তন্ত্রের ন্যায় মুখস্থ করালেন কি কি করবে। তুষি এইভাবে পোল্টি খেল। তস্ত্র এগিয়ে এলেন তিনি, নাতনির বাহুটা টেনে ঘোরালেন নিজের দিকে, কটমট করে বলেন, এটা কি ফিনছস তুই? তোরে জামা পিনতে কইছি না, যা অহন পাল্টাই আয়। জামা পরেছিলাম তো, কিন্তু পায়জামা পরতে গিয়ে দেখি ফিতে নেই। ওসব আমি ঢুকাতে পারি নাকি? শুধু জামা পরে তো আর কামিং হয় না দাদি। আবার ওখান থেকে শুনতে পেলাম সবাই আমায় খুঁজছে, ওয়াই ওয়েটিং, তাই যা ছিল তাই পরে কামিং। হাসনা কপাল চাপড়ে বললেন, হায় হায় খোদা, এটা কি কয় মাইয়া না আর কিছু? ফাইজামা ফিতা নাই আমারে ডাইক্কা কইতি, তুই এমনে আইসোস, অহন সকলে কি মনে করবে? তুষি কাঁধ উচালো। সে আমি কি জানি, যাদের মন তাদের চিন্তা। ও মা, ট্যাং গুলিয়েছো দাদি, আগে বলবে না? তুষি চপল পায়ে টেবিলের কাছে এলো, ছেলের মায়ের সঙ্গে থেকে টেনে নিল গ্লাস। ছেলের মায়ের সামনে থেকে টেনে নিল গ্লাসটা। ভদ্রমহিলা হাঁ করে ফেলেন। তুষি ঢকঢক করে চুমুক দিতেই সবাই তপ্ত খেলেন একজোট। আফিয়ার জিভ দাঁতের ফাঁকি পড়ে এক হাত বেরিয়ে এলো। হাসনা চোখ খিচে নিলেন লজ্জায়। তুষি পুরোটা এক নিঃশ্বাসে শেষ করে থামল। মুখ মুছতেই সবুজ লেবু শরবত বাড়িয়ে দেয়। হাসি হাসি মুখ করে বলল, এটাও খান, আপনার মনে হয় খুব পিপাসা লেগেছে। নো, নট নিড। আচ্ছা, আপনি কি দাদির রিক্সাওয়ালা? হ্যাঁ। বাংলা বোঝেন না? স্টাডি করেননি? আপনি পাত্র যার সাথে আমার বিয়ের কথা চলবে? সবুজের মাঝে থতমত ভাব, দ্বিধা দ্বন্দ্ব নিয়ে ঘাড় নাড়ল তাও। জি। তুষি কপালে ভাঁজ ফেলে পড়ল, স্টুডেন্ট, বিয়ের কথা চলছে দুজনের, কিন্তু আপনি বসে আছেন। আই স্ট্যান্ডিং কেন? ওয়াই? উঠুন, আমি বসবো এখন। আফিয়ার ঠোঁট দুদিকে চলে গেছে। ছেলে মায়ের চোখ কপালে। হাসনা দিশেহারা, দিকভ্রান্ত। নাতনিকে থামাতে চাইছেন, কিন্তু কি বলবেন কি করবেন, আমূল হজবরল সবেতে। সবুজ কিছু ভেবাচাকা খেলো, মায়ের দিকে চেয়ে চেয়ে দাঁড়ালো তাও। তুষি বসলো আরাম করে, উড়ুর ওপর আরেক পা তুলে হাত ছড়ালো হাতলের ওপর। আফিয়ার মনে হলো এখনই মাথা ঘুরে পড়ে যাবেন। কপালটা চেপে চোখটা এদিক সেদিক ঘুরল, শরীরটাও টলল একটু। মামি হতবাক আওড়ালেন, এ কেমন মাইয়া, বেটা মাইসের মতো বসছে। আফিয়া ভাবি, আপনি না কইলেন মাইয়া সুশীল?
কথা কইলে কাছে আইসা ও টের পাওন যায় না? এত দেখি পুরা উল্টা। আফিয়া কি বলবেন, চমকের ভার নিজে নিতে পারছেন না। তুষির এসবে আগ্রহ নেই। চানাচুরের বাটিটা হাতে নিয়ে বাদাম মুখে পড়ল, নাক কুচকে বলল, ইস, এই দোকান থেকে এনেছো দাদি? পুরো এই রিক্সাওয়ালার মুখের মতো নেতিয়ে গেছে। সবুজের আদল সংকীর্ণ হয়, আহত চিত্রে চেহারায় হাত বোলায়। একবার মা চটে বললেন, কি আমার পোলার চেহারা নিতাই না বাদামের মতো? কত সাহস এই মাইয়ার! বুঝছি, এই মাইয়া বেয়াদব, কুশিক্ষায় বড় হইছে। এরম বেটা মাইনসের মতো মাইয়া দেখানোর দরকার নাই। ভাবি চলেন, আয় সবুজ। আফিয়া হতাশ শ্বাস ফেলেন। এসব তো হওয়ারই কথা। হাসনা উদ্বিগ্ন হয়ে বললেন, না না শোনেন, ও না, আসলে হয়েছে কি, কোনো কথাই কেউ কানে নিল না। সবুজ সুরসুর করে মায়ের পিছু চলল। যেতে যেতে তুষিকে দেখল কয়েকবার। মামামি ফুসতে ফুসতে যে চোখ কাটে আসে, ভূতের মতো একলাপে এসে সামনে দাঁড়ালো তুষি। দুদিকে দুহাত মেলে বলল, নো নো, চাইলেই তো নট গোয়িং খালারা, এইভাবে তো যেতে দেওয়া যাবে না, এখনো অনেক কথা বাকি। মামি রেগে রেগে বললেন, তুমি আবার কি কইবা? আর কত বেয়াদুবির বাকি আছে শুনি? সরো, যাইতে দাও আমাগো। তুষি মাথা ঝাঁকিয়ে বলল, ইয়েস, নিশ্চয়ই যাবেন, কিন্তু তার আগে এই যে এতক্ষণ নাস্তাগুলো গিললেন, কিছু আবার নষ্ট করলেন, এসবের যে দাম দিতে হবে। অবাক সকলে। এমন কথা তো কোনো পাত্রী বাড়ি থেকে কশ্চিনকালও শোনেননি। কণ্ঠে অনিশ্চয়তা। কি কি দিতে হইব? দাম বোঝেন না? টাকা, মানি, সব নাস্তা খরচাপাতি মিলিয়ে 3,000 হয়েছে। নিন, ফটাফট বের করুন এবার। আফিয়ার বিষম লাগার দশা। তুষি হাতা গোটাচ্ছে। মেয়েটা তো তার চেনা। কি ঘটবে এখানে কে জানে? না বাবা, বেশিক্ষণ থাকা নিরাপদ নয়। তিনি পানের কৌটা বগল দাবা করলেন। আশপাশটা সতর্ক নয়নে দেখে নিয়ে রান্নাঘরের দৌড়ের দিকে এগোলেন। তারপর পাটি টিপে দরজা ছুঁই বেরিয়ে গেলেন দ্রুত। ছেলেমা কণ্ঠ শৃঙ্গে নিয়ে বললেন, এইটা কি মগের মুল্লুক নাকি? এইটুক নাস্তার দাম এত কেমনে হয়? আমরা তো তেমন কিছুই খাইলাম না। মামি সাই মেলালেন। হেইডেই তো। তুষি দরজার কাটে হাত ঠেস দিয়ে দাঁড়ালো। নিরু উৎসাহিত বলল, ওসব আমি জানি না, 5,000 না দিলে যেতে দেব না আজ। আমার দাদি সকালে উঠে বাজার করেছে, সারাদিন খেটে খুঁটে রান্না করেছে, তারপর ঘর দোর পরিষ্কার করেছে, আপ্যায়নের সব ব্যবস্থা করেছে, আবার আপনাদের রাতের খাবারের ব্যবস্থাও করেছে। এসবের পেছনে হ্যাভি মানি ওয়েস্টিং, সেই সব তো আপনাদেরই দিতে হবে, তাই না? নিন, ফটাফট বের করুন দেখি। মামি বললেন, দিমু না টেকা, কি করবা? তুষি কপাল কুচকে ঘাড় বাগালো। চাহনিতে বিরক্তি। জট করে দৌড়ে খিল দিয়ে দাসাটা হাতে তুলে নিয়ে বলল, টাকে বের কর, নইলে এক একটাকে এমন ঘা দেব একেবারে জিভ উল্টে পড়ে থাকবি। মাই নেম ইজ টুসি, নট আন্ডার এস্টিমেট মি। হ্যাঁ, কুস্তি শিখেছি 2 বছর, চেপে ধরলেই এক ছবলে ছবি বানিয়ে দেব। রমণী দুজন আতকে উঠলেন। গোল চোখে বললেন, ও মা গো, কি ডাকাইত মাইয়া! ও সবুজ, তুই কিছু কস না কেন? তুষি বলল, সবুজ এই লাউয়ের মতো চেহারা নিয়ে কি বলবে? এমন বাড়ি মারবো না, একেবারে 4 ফুটের সবুজ 2 ফুটের হলুদ হয়ে যাবে। সবুজ বোধই ঘাবড়ে গেল। প্রথম দফায় পছন্দ হওয়া তুষির এই রূপে সে নিজেও ভরকে গেছে খুব। ছেলেকে চুপ দেখে দুজন হতাশ হলেন। মামি নিরুপায়, অথচ গমগমে স্বরে বললেন, ভাবি, যা চাই দিয়া দেন। পাত্রের মা 2,000 টাকা বের করলেন। বাকি 1,000 মামিকে মিলিয়ে দিতে হলো। তুষি ছো মেরে নিল পুরোটা। মুখ ঝামটা মেরে প্রথমে মা, এরপর মামি বের হলেন। সবুজ বের হতে নিলে তুষি দুষ্টামি করে পাটা বাড়িয়ে দিল সামনে। হাঁটতে গিয়ে অমনি হোঁচট খেল ছেলেটা। টাল খুইয়ে রীতিমতো মুখ থুবড়ে পড়ল মাটিতে। চিল্লিয়ে উঠল ব্যথায়। ও মাগো! টিনটিন বাবলু এসে দাঁড়িয়েছে কেবল। সবুজকে পড়তে দেখে জোরে হেসে ফেল ওরা। হাততালি দিয়ে বলল, বউ আলমাস ধরছে, বউ আলমাস ধরছে। সবুজ ব্যথা পেয়েছে। মার মামি ছুটে এসে তস্ত্র তুলল ওকে। কি করে পড়লি আব্বা? দেখা হাঁটোস না? সবুজ বোকা চোখে আশপাশ দেখল। কিসে একটায় পা বেঁধে পড়েছে, কিন্তু কিছু তো নেই। তুষির দিক চাইলে দেখল সে টাকার নোট গুনতে ব্যস্ত। মেয়েদের মতো ঠোঁট উল্টালো সবুজ। তারপর হেসে গড়াগড়ি খাওয়া টিনটিনেদের ধমকালো।
এই ছোকরা চুপ কর, কেউ বললে হাসতে হয়। টিনটিনরা থামলো না, তারা তুলে তুলে হাসছে। সবুজ চোটে বলল, চলো আম্মা, এনে আর এক মুহূর্ত থাকুন যাইব না। হাসনা মাথায় হাত দিয়ে বসে পড়লেন খাটে, মুখে হতাশার ছাপ। তুষির বুঝি আর গতি হলো না। টিনটিন বাবলুরা ঘরের ভেতর ঢুকলো। ওস্তাদ তোমারে বলে দেখতে আইছে। তুষি বলল। ওই তো ছাগলের দল মিলে দেখে গেল। বাবলু নির্বোধের ন্যায় বলল, কেমনে দেখলো ওস্তাদ? কি দেখলো? কুরবানির সময় যে গরু দেখে মানছে অমনি? তুষি ধমক দেয়। চুপ কর, ব্যাককল। তারপর হাসনার কাছে এসে দাঁড়ালো মেয়েটা, পাশে টাকাগুলো রাখলো, বলল, এত সেন্টি খাচ্ছ কেন? টাকা যা লোকসান হয়েছিল সব সুদে আসলে উসুল করে এনে দিলাম। ওদের জন্য যা যা রেঁধেছ সব আমরা খেয়ে শেষ করে দিচ্ছি। কপালে হাত না দিয়ে যাও, খাবার দাও। হাসনা যেন গরম তেলের রূপ। তুষির কথাই পানি ছিটে পড়ল। অমনি সাত করে উঠলেন। নাটক মারস আমার লগে, এত কাহিনী কইরা অহন আমারে সান্ত্বনা দিতে আইসস। তুষি অবোধের মতো বলল, আরে হোয়াট আই ডুইং? আমি কি করলাম? জানস না কি করছো? তুই ওগো ভাগাইলি কেন? তুই কইলি আমারে কইছিলি তুই বিয়ার রাজি, তাইলে আজ এই সিনেমাটি করলি কে? তুষি রোকেয়ার মার সামনে আমার মান ইজ্জত সব শেষ কইরা দিলি। আমি বিয়েতে রাজি, এই কথা কখন বলেছি? হাসনা চোখ রাঙিয়ে চাইলেন। কাল কস নাই? না তো, আমি শুধু বলেছি পাত্রপক্ষের সামনে বসবো, সে তো বসলাম। ওই আধ ইঞ্চি কুমড়োটাকে তুলে ওর চেয়ারে তোমার সামনেই বসলাম আমি। তুষি কখনো কথার খেলাপ করে বলো তো? আমি কিন্তু আমার কথা রেখেছি, তাই না? হাসনা কিছু বলতে চাইলে তুষি আটকালো, বলল ফের, দাদি শোনো, এই তাল বেগুনের মতো দেখতে ছেলে পেলে আমি বিয়ে করব না। দুনিয়ার হ্যান্ডসাম ছেলে এলেও করব না। তুষি জেনাস, ওকে সামলানোর জন্য কেউ জন্মায়নি। এর চেয়ে বিন্দাস আছি থাকি। আর তুমি এসব কই খুঁজে পাও বলো তো? এর সাথে আমার কি যায়? ভাগিয়েছি, বেশ করেছি। হাসনা দুম করে উঠে দাঁড়ালেন। বেশ করছস। তুষি মাথা নাড়ল। এস, খাড়া, আজ তোর একদিন কি আমার একদিন। সাদা আঁচলটা কোমরে গুজতে গুজতে রান্নাঘরে ছুটে গেলেন পৌরা। তুষি কপাল কুচকে চেয়ে রইল সেদিকে। টিনটিনের কণ্ঠে কৌতূহল। কি আনতে গেছে? কত? বাবলুর কথাই উচ্ছ্বাস। খাউন দেবে মনে হয়। ছেলেটার কথা ফলল না, উল্টো রণচণ্ডীর মতো রূপ নিয়ে ছাটা হাতে ছুটে এলেন হাসনা। তুষি আতকে উঠল, ভোদর লাগিয়ে বলল, বুড়ি খেপেছে রে, পালা পালা। টিনটিন বাবলু তুষির পেছন পেছন ছুটল। হাসনা হুঙ্কার ছুটতে ছুটতে গেলেন কিছু পথ, সইটা সায় না দেওয়ায় দাঁড়ালেন। তারপর তুষি তার দল সমেত হাওয়া হয়ে যাচ্ছে। বিদ্যা ফুসতে ফুসতে বলেন, চাবি কই ফালাইয়া? আজকা বাড়ি আয় তুই, তোর হাড্ডি ভাঙবো আমি। কত বড় কুস্তিগির হইছে দেখাইতেছি। অন্ধকার রাতের প্রথম প্রহর, সময় প্রায় 8টা পেরিয়েছে। শাহবাগের ফুটপাত ধরে হাঁটছে তুষি, দুপাশে তার ছায়াছঙ্গী দুজন। সবার মুখ ভার, মনটাও খারাপ। খিদেতে বাবলুর চোখ মুখ শুকিয়ে বসেছে। 1 ঘন্টার বেশি না খেয়ে ও থাকতে পায় না। সেখানে দুপুরে দুটো ভাতের পর আর কিছু মুখে তোলেনি। তুষি আর হাঁটবে না, পা ব্যথা করছে। ফুটপাতের আইলে ধপ করে বসে পড়ল তাই। দেখা দেখি বসল ওরাও। বাবলু উস্কুস চিত্তে বেশিক্ষণ রাশ টানতে পারল না, জিজ্ঞেস করেই ফেলল, ওস্তাদ আইজ আর পকেট মারবা না? তুষির কণ্ঠ ক্লান্ত শোনালো। না, ইচ্ছে করছে না। দাদি মনে হয় কষ্ট পেয়েছে, বুঝলি? টিনটিন বলল, পাইলে পাউক, তুমি তো সত্যি কথাই কইছো। ওই আলকাতার ডিব্বারে তোমার লগে মানাইব না। তুষি ভ্রু গোছায়। তোরা মানানোর কি বুঝিস? ও দাঁত বের করে হাসলো। সব বুঝি। বাবলু দোয়াতে পেট চেপে ধরেছে, কণ্ঠ কাঁদো কাঁদো। আমারও খিদা লাগছে ওস্তাদ, আমার লাইগা। তুষির কাছে টাকা নেই। পাত্রপক্ষে থেকে যা হাতালো তা তো দাদির সামনে রেখে এসেছে। এখন এদের খাওয়াতে হলে পকেট কাটা জরুরি, কিন্তু আজকে ভালো লাগছে না। দাদিকে তো তুষি চেনে, নিশ্চয়ই অভিমানী কেঁদে কেটে ভাসাচ্ছে। এখন কিছু বলতে গেলেও ফোঁস করে উঠবে। খিদে তুষিরও লেগেছে, দুপুরেও কিছু খায়নি, কি যে করবে। তুষির হঠাৎ চোখ পড়ল রাস্তার ওই পারে জমকালো সাজের একটা কমিউনিটি সেন্টার। দুষ্টু মাথায় চট করে একটা বুদ্ধি এলো ওর, উঠে দাঁড়ালো তড়াক করে।